নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। জনাব সিদ্দিকুর রহমান খান, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। রাজনীতির আলোচনা দিয়েই শুরু করি। আওয়ামী লীগ বিএনপি আবারও আমরা আজ দেখলাম যে দু দলেরই সমাবেশ ছিল দুই প্রান্তে রাজধানীর, এবং সেই সমাবেশ থেকে যথারীতি কিছু রাজনৈতিক বক্তব্য এসেছে এবং আজকের বক্তব্য ধরে বিগত কয়েকদিনের গুলো যদি পর্যালোচনা করে একটি প্রশ্ন রাখতে চাই, রাজনীতির আলোচনায় আবারও ভারত প্রসঙ্গ আমরা দেখছি। একদিকে প্রতিবেশী দেশটিতে নির্বাচন চলমান আছে, কয়েক ধাপের নির্বাচন, তো তার মধ্যে আওয়ামী লীগ বিএনপি দুদলই আবার এই ভারতের সম্পৃক্ততা বাংলাদেশকে নিয়ে নতুন করে রাজনীতিতে আলোচনা করছে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা আপনার দৃষ্টিতে? শম্পা, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে রেজওয়ানুল হক রাজা ভাই আছেন, তাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। আপনি যে কথাটি বলছেন যে ভারত প্রসঙ্গ আমাদের রাজনীতিতে একেবারে একটা অনিবার্য, এটা আমরা বলবো যে অনুষঙ্গ হয়ে সব সময় থাকে। ভারতের পক্ষে বিপক্ষে বাংলাদেশের মানুষের বিভাজন, রাজনৈতিক দলগুলোর বিভাজন, সেটা আমরা একটা নতুন কিছু না, দীর্ঘদিন ধরেই আমরা এটা লক্ষ্য করছি। কখনো কখনো এটা বৃদ্ধি পায়, কখনো কখনো এটা কিছুদিনের জন্য স্থগিত থাকে। প্রসঙ্গ আসলে এইগুলো নতুন করে আমাদের রাজনীতিতে আবার নতুন করে উচ্চারিত হয়। ভারতের বিষয়ে আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে বাংলাদেশে এক ধরনের ভারতের প্রসঙ্গে ভারত বিরোধী প্রচারণা, ভারতের পণ্য বয়কট, বিশেষ করে আমাদের 7ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এই যে একটা নির্বাচন হয়ে গেল, যেটাকে এখন বাংলাদেশের মানুষ ডামি নির্বাচন বলে আখ্যায়িত করছে, সেই নির্বাচনে ভারতের যে ভূমিকা এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষে তাদের যে অবস্থান, এবং এই অবস্থানটি তাদের প্রকাশ্যতই নির্বাচনের আগে এবং পরে তাদের যে রাজনৈতিক বিশ্লেষক, তারপরে সরকারের দায়িত্বশীল ব্যক্তি, প্রাক্তন যে সমস্ত কূটনীতিবিদ ছিলেন এবং বাংলাদেশেও যারা হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন, তারাও কিন্তু অনেকেই নানাভাবে এই বক্তব্যগুলো রেখেছেন এবং বর্তমান দলকে, ক্ষমতাসীন দলকে ভারতের নিরাপত্তার স্বার্থে ক্ষমতায় রাখার জন্য তাদের যে অবস্থান ছিল সেইগুলো খোলামেলাভাবেই অনেকটা আলোচনায় এসেছে। এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে ভারতের সম্পর্কে বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে একটা অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, নির্বাচনের আগে যখন বিভিন্ন রাষ্ট্ররা কথা বলছিল বা এই ধরনের কথাবার্তার এক ধরনের প্রাসঙ্গিকতা আমরা বুঝি, কিন্তু যখন নির্বাচনের 3-3.5 মাস পার হয়ে যায়, তারপরেও কেন আবার হঠাৎ করে এই ইস্যু নিয়ে কথা আসে? পাশের দেশে নির্বাচন চলছে সেই জন্য কি, নাকি অন্য কোনো কারণে? না না না, এটা ধারাবাহিক ভাবেই আমাদের এখানে আসছে। দেখুন, কিছুদিন আগে তো আমাদের এখানে ভারতের পণ্য বয়কট নিয়েও আমাদের একটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে নানা রকমের বক্তব্য এসেছে এবং ভারতের পক্ষ থেকেও সেটার এক ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়েছে। বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে রাজনৈতিক বা সরকারের শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়েছে। সেইগুলোর ধারাবাহিকতাই আমাদের, আমি মনে করি ব্যক্তিগতভাবে এইগুলো বলা হচ্ছে। এবং আজকে যে আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে পাল্টাপাল্টি ভাবে বলা হচ্ছে তা নয়। শুধুমাত্র আওয়ামী লীগের একসময় খুব ক্ষমতার মহাজোটের শরিক এবং এখন জাতীয় সংসদে বিরোধী দলীয় রাজনীতির যে জাতীয় পার্টি, সেইখানকার যিনি চেয়ারম্যান আছেন, তিনিও কিন্তু এক ধরনের বক্তব্যের মধ্য দিয়ে ভারতের এই গত নির্বাচনে ভূমিকা এবং সেখানে তাদের উপরও এক ধরনের প্রভাবের প্রত্যক্ষ পরোক্ষভাবে এগুলো বলেছেন। ফলে ভারত আমাদের রাজনীতিতে সবসময়ই একটা আলোচ্য এবং অনুষঙ্গ হিসাবে আছে। ভারত তো প্রতিবেশী দেশ দেখে আসলে আলোচনাতে থাকে সবসময়। আরেকটি দেশও কিন্তু আলোচনায় আছে, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের যে প্রতিনিধি লু সাহেব, তিনিও কিন্তু আবার আসছেন সফরে। তো তাহলে কি তারাও প্রাসঙ্গিক এখন বর্তমানে? দেখুন, আমাদের বাংলাদেশের যে আমাদের একটা জিও স্ট্র্যাটেজিক লোকেশনে আমাদের যে অবস্থান, সেই অবস্থানগত কারণে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক আমাদের যে অঞ্চলে আমাদের যে অবস্থান এবং সেই অঞ্চলের বাংলাদেশের যে ভূমিকা এবং বাংলাদেশের উপর প্রভাব বলয় বজায় রাখার জন্য যে প্রচেষ্টা, সেটা শুধুমাত্র ভারত এবং যুক্তরাষ্ট্র নয়, চীনও কিন্তু আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ শরিক হিসাবে তারা কাজ করে। সম্প্রতি আমাদের তিস্তা প্রকল্প নিয়ে কিন্তু আরেক ধরনের আমাদের ভারত এবং চীনের মধ্যে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর বিরোধী অবস্থান এবং সেটার বাংলাদেশের উপরও একটা প্রভাব আমরা সেখানে লক্ষ্য করছি। এবং ভারতের
এই যে পররাষ্ট্র কি বলে সচিব না মন্ত্রী মহোদয় এখন আমাদের এখানে সফর করে গেলেন, লো আসছেন। তো সবকিছু মিলিয়ে ভারত আমাদের রাজনীতি থেকে কখনো বিযুক্ত ছিল না, এবং বিভিন্ন সময়ে সুবিধা অনুযায়ী এই রাজনৈতিক দলগুলো ভারতের সম্পর্কে তাদের বক্তব্য রাখেন, এবং সেই বক্তব্যগুলোর কোনো কোনো বক্তব্য রাজনীতির যে ভাষায় তারা প্রয়োগ করে সেইগুলো বলে থাকেন। তবে এটাতে কোনো সন্দেহ নেই যে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল, দেশ হিসাবে ভারত বাংলাদেশের বন্ধু, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আমরা বিবেচনা করি, তাহলে ভারতের সবসময়ই পরম মিত্র হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল, এবং তাদেরকে ক্ষমতার কাঠামোর মধ্যে রেখে মানে তাদের বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে ভারত, এটা একেবারে খোলামেলাই ভারতের অবস্থান। তো সেই ক্ষেত্রে মানে ভারত রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারের সাথে ভারতের যে সম্পর্ক এবং ভারতের আমাদের রাজনীতিতে ভারতের যে প্রভাব, সরকারের উপর যে প্রভাব, সেই অভিযোগগুলো করা হয়, এবং সরকারের পক্ষ থেকে সবসময় এটি অস্বীকার কখনো করা হয় না যে আমাদের সাথে ভারতের সম্পর্কের কোনো ইয়ে নেই। তবে সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়, ক্ষমতাসীনদের বলা হয় যে আমরা তাদের বন্ধু, দাসত্ব তা আমরা করি না। তবে বাংলাদেশের মানুষ জি এক ধরনের বুঝে যে ভারতের প্রতি বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক ধরনের নতজানু জি অবস্থান আমি আছে। আবারও সময় পেলে আপনার কাছে ফিরবো, তবে রেজওয়ানুল হক রাজার কাছে একই প্রসঙ্গে জানতে চাই, ভারত মানে নির্বাচন চলে গিয়েছে, এখনো আমাদের রাজনৈতিক বক্তব্যে বা রাজনীতির চর্চাতে ভারত অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কতটা প্রাসঙ্গিক? আর ডোনাল্ড লুর সফর যেটি সামনে আছে, তিনি কিন্তু সেই ভারত হয়েই আসবেন। এই সফরটি কি রাজনৈতিক না অর্থনৈতিক, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ শম্পা। আমি আপনি যে প্রথমে প্রশ্নটা করলেন, এবং এর আগে আপনি প্রফেসর সিদ্দিককেও প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের আগে ভারত আলোচনায় ভালো মতোই ছিল, তো নির্বাচন পার হয়ে যাওয়ার পরেও কেন ভারত নিয়ে আবার আলোচনা হচ্ছে। জি আমার কাছে একটা জিনিস মনে হয়, ঠিক আছে, যেটা অধ্যাপক সিদ্দিক বললেন যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা সম্পর্ক দীর্ঘদিনের আছে, এবং তারা পরস্পরের ঘনিষ্ঠ মিত্র বলেন, বন্ধু বলেন। বিএনপির ভাষায় আওয়ামী লীগ কি বলে, ভারতের দাসত্ব করে। অথবা এখন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে দেশটা চালাচ্ছে অন্য কেউ। স্পষ্টতই বোঝা যায় যে এটা তিনি ভারতকে ইঙ্গিত করেছেন। এই সমস্ত অভিযোগ বিএনপি সবসময় করে। আহ বাংলাদেশের মানুষ ভাবে এরকম, যেটি প্রফেসর সিদ্দিক বলছিলেন, এটাকে আসলে সরলীকরণই হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সবাই এটা ভাবে কিনা সেটা আমরাই বা কি করে বুঝবো। বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগেরও তো একটা বড় একটা অংশ আছে। মানুষ না, আসলে বিএনপি এবং তার সমমনারা এইভাবে বলে। তো এখন কেন আলোচনা হচ্ছে সেটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে, সেটা আমার কাছে মনে হয় যে সেটা হলো যে গত নির্বাচনের আগে, সংসদ নির্বাচনের আগে এরকম মনে হয়েছিল যে সরকার পতন ঘটতে যাচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর যে অবস্থান তারা নিয়েছিল, এবং তারা যে পরপর দুটো স্যাংশন একবার দিল র্যাবের এবং বিভিন্ন কয়েকজন কর্মকর্তার উপরে, পরবর্তীকালে ভিসা নীতি দেওয়ার পরে মনে হচ্ছিল যে সরকারকে তারা চাপের মধ্যে রাখতে যাচ্ছে, যাতে যাতে যে অবস্থাটা তৈরি হবে সেটা বিএনপি ফেভারই যায়। বিএনপি সেরকম ভাবে আশা করেছিল। তো এবং তারা কিন্তু এরকমও নেতারা বলছিলেন যে আরো স্যাংশন আসছে, অপেক্ষা করেন, আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। এই ধরনের ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছিল যে আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, এরকম অনেকে ভাবছিলেন। সেটি শেষ পর্যন্ত যে হয় নাই, এবং সেই না হওয়ার কারণ হিসেবে বিএনপি নেতৃবৃন্দ মনে করেন যে এর পিছনে ভারতের একটা ভূমিকা ছিল। ভারত আমেরিকাকে যেভাবে তারা আগাচ্ছিল সেটিকে তারা থামিয়ে দিয়েছে। এই যে এই যে ভারতকে তারা এই এই জায়গাটাতে চিন্তা করে এবং ভারতকে এই জন্য দায়ী করে, সেই রাগ এবং ক্ষোভ তাদের এখনো যায় নাই। ইলেকশন তো মাত্র 3 মাস, 3.5 মাস হয়েছে আপনি বলছেন। জি সেই রাগ ক্ষোভ যায় নাই, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিএনপি ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি বা সিদ্ধান্ত দলীয়ভাবে না নিলেও রুহুল কি বলে, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির রুহুল কবির রিজভী সাহেব পার্টি অফিসের সামনে যেভাবে ভারতীয় চাদর রাস্তায় ফেলে দিয়েছিলেন, এ থেকেই তারা যে কতখানি ক্ষিপ্ত এবং ক্ষুব্ধ সেটি বোঝা যায়। তো আমার মনে হয় যে সেই আলোচনাটা, সেই কারণেই বিএনপি এখনো ভারতের কথা বলছে। এই ভারত বিরোধিতা, ভারত তো বাংলাদেশের প্রতিবেশী এবং এটা হচ্ছে বাস্তবতা। তা সেই ভারতের বিরোধিতা সরাসরি নাম উল্লেখ করছে না বিএনপি, সিদ্ধান্ত নিচ্ছে না অফিসিয়ালি, কিন্তু কথাবার্তা কিন্তু ভারতকে কেন্দ্র করে এ নিয়ে তারা বলছেন।
সেই রাজনীতি তাদের জন্য কতখানি ভালো হচ্ছে সেটা ভবিষ্যতে বলে দিবে। তবে এই কারণটা আমার মনে হয় এখনো জি, ভারত আলোচনায় আছে রেজওয়ানুল এই হক কারণে। রাজা আর যেটি বলছিলেন যে নির্বাচনের আগে তো মার্কিনীদের একটি প্রভাবও ছিল, নানান আলোচনায় তারা ছিল, এবং সেই ডোনাল্ড লু সাহেব অনেক আলোচনায় ছিলেন, তিনিও কিন্তু এবার আবার আসছেন, এবং যেটি বলছিলাম যে ভারত চীন হয়েই আসবেন তিনি বাংলাদেশ সফরে। এই সফর ডোনাল্ড আসলে জি ডোনাল্ড লু সাহেব আমাদের ইলেকশনে অনেক আগেই বেশ বিখ্যাত হয়ে গেছেন। কারণ পাকিস্তানে যে ইমরান খানের সরকারের পতন ঘটেছিল সেই কারণে স্বয়ং ইমরান খান, সাবেক প্রধানমন্ত্রী, তিনি এই ডোনাল্ড লুকেই দায়ী করেছিলেন। তো লু সাহেবের ইলেকশনের আগে তার আগমনে বিএনপিও বেশ খানিকটা উল্লসিত ছিল যে এখানেও এরকম একটা ঘটনা হয়তো ঘটানো হবে। যাই হোক, আমরা শেষ পর্যন্ত দেখলাম যে সেরকম কিছু হয় নাই। এখন যে লু সাহেব আবার আসছেন, আহ, আমার ধারণা যে একটু আগে অধ্যাপক সিদ্দিক যে আলোচনাটা করলেন অনেকটা তাই। আমার মনে হয় না এখন রাজনৈতিক কোনো ইস্যু আছে। এখন তাদের ইস্যু হচ্ছে, তারা তো ইলেকশনের পরে বাইডেন সাহেব, মার্কিন প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে পরিষ্কারভাবে বলেছিলেন তারা এই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং সম্পর্কটাকে এগিয়ে নেবেন। এই মানে আগামী 5 বছরের জন্য মোটামুটি একটা ইঙ্গিত ওই চিঠির মধ্যে ছিল যে আপনারা কন্টিনিউ করবেন অ্যাটলিস্ট। ধরেন আরো কয়েক বছর গেলে সেটা অন্য চিন্তা আসতে পারে। আপাতত তারা সরকারের সঙ্গে থাকবে, কাজ করবে। এবং ইন্দো প্যাসিফিক যে রিজিয়নের যে একটা বিষয় এখন সবচেয়ে বেশি আলোচিত, জি এই জায়গাটায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কর্তৃত্ব স্থাপন করার জন্য যে মিশন নিয়ে চলেছে তারই অংশ হিসেবে আমার মনে হয় যে এই লু সাহেব আসছেন, এটাই আমার ধারণা। এই বিষয়টা নিয়ে তিনি আরো কয়েকটা দেশ সফর করে, আরো দুটো দেশ সফর করে বাংলাদেশে আসছেন। আপাতত তাদের অর্থনৈতিক লক্ষ্যটাই বড় বলে আমার কাছে মনে হচ্ছে। জি, আরো আলোচনা আপনাদের কাছ থেকে শুনতে চাইবো, তবে একটি বিরতির সময় হয়েছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। সকালবেলার 1-1.5 ঘন্টার ঝুম বৃষ্টি, একই সাথে স্বস্তি, আরেক দিকে নগরবাসীর জন্য ভোগান্তি। আমরা প্রতিবেদনে দেখলাম যে অনেক এলাকায় জলাবদ্ধতা হয়েছে, এবং সে কারণে যারা অফিসগামী বা স্কুল গিয়েছে তাদের বিগত বছরগুলোতে যেই ধরনের অভিজ্ঞতা নগরবাসীর আছে জলাবদ্ধতার, তারই আবার চিরাচেনা দৃশ্য ফিরে এসছে। সিদ্দিকুর রহমান খান, যদি আপনি বলেন, উত্তরের মেয়র আসলে 10টি অঞ্চলে কুইক রেসপন্স টিম গঠন করে কিছুটা স্বস্তি দেবার জন্য আয়োজন করছে। এই কুইক রেসপন্স টিম জলাবদ্ধতায় কতটা স্বস্তি দিবে? একটু আগে যেটি বলছেন যে প্রচন্ড একটা তাপদাহ আমাদের সারা বাংলাদেশ এবং বিশেষ করে ঢাকা মহানগরীতে গত কয়েকদিন ধরে যেভাবে আমাদের গেছে, সেটার পর যে আমাদের বৃষ্টি, এই বৃষ্টি আমাদের বহুল কাঙ্ক্ষিত এবং এটা আমাদের জন্য একটা স্বস্তির বৃষ্টি। কিন্তু আপনি যেমনটা বলেছেন যে এই ধরনের স্বস্তির বৃষ্টিটাও আমাদের জন্য কেমন দুর্ভোগ এবং অস্বস্তির মানে কারণ হতে পারে। 1 ঘন্টার এই আজকের সকালের বৃষ্টিতেই আমরা সেটার পুনরাবৃত্তি দেখলাম। পুনরাবৃত্তি শব্দটা আমি এই কারণেই ব্যবহার করেছি যে এটা প্রতি বছরের এই বর্ষাকালের আমাদের একটা চিরচেনা এবং একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্য আমরা দেখি যে তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ নেওয়া হয়, এবং গত 3 বছরে আমরা যতটুকু জানি যে 100 কোটি টাকার বেশি এই ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসনের জন্য চেষ্টা করা হয়েছে, ব্যয় করা হয়েছে ওয়াসার পক্ষ থেকে। কিন্তু কাজের কাজ যে খুব একটা হয়েছে তা কিন্তু না। আপনি দেখেন একটা শহরকে বাসযোগ্য করার জন্য আমাদের যে থাকে যে একটা উন্মুক্ত জায়গা থাকে, অন্তত পক্ষে 25% বৃক্ষ থাকে এবং আমাদের 15% জলাধার থাকতে হয়। কিন্তু ঢাকা শহরে আমাদের এখন 8% মানে কম উন্মুক্ত জায়গা আছে, জলাধারের পরিমাণ 3% এসে পৌঁছেছে। আমাদের এই যে পয় নিষ্কাশন ব্যবস্থা, অপরিকল্পিত নগরায়ন এবং নগরে আমরা যারা বসবাস করি তাদেরও যে সচেতনতার অভাব, এবং একই সাথে এই নগর পরিকল্পনা বা নগর ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আছেন, ওয়াসা থেকে শুরু করে 2 সিটি কর্পোরেশন, তারপরে আমাদের রাজুকের সাথে আমরা ক্যান্টনমেন্ট বোর্ড সহ নানা প্রতিষ্ঠান আমাদের যুক্ত আছে, তাদের কাজের মধ্যেও কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা থাকে, দুর্নীতি থাকে, অব্যবস্থাপনা থাকে, উদাসীনতা থাকে। সবকিছু মিলিয়ে আমরা প্রতি বছর বর্ষার সময় আমরা এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি হই। এই ব্যবস্থাগুলো মানে নিরসনের জন্য তাৎক্ষণিকভাবে কিছু যারা দায়িত্বশীল থাকেন
তারা কথা বলেন, কখনো একের দায় অন্যের উপর চাপানোর একটা অপচেষ্টাও আমরা দেখি নানা, কিন্তু কাজের কাজ কিছুটা হয় না, জনদুর্ভোগ এটা লাঘবও হয় না। তো এখন যেটা একটু বললেন যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে যে অঞ্চলটি ঢাকা মহানগরীর পড়েছে, তুলনামূলকভাবে এটি হচ্ছে আপনার মানে বিত্তশালীদের এলাকা, এবং আমরা নগরায়নের প্রকৃতিও যদি আমরা লক্ষ্য করি, এখানে কিছুটা পরিকল্পিত নগরায়ন আছে। ফলে উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে বা উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় যে কাজগুলো করা যায়, দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু সেটা আরো একটু কঠিন আছে। কিন্তু তুলনামূলকভাবে আমরা যেখানে বেশি কাজ করার দরকার সেই মেয়রকেও কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের মেয়র থেকে কম কথা বলতে দেখি। আমরা জানি না এখানে কি ব্যবস্থাপনা গ্রহণ করতে, উনি প্রকাশ্যত খুব কমই আসেন, বা তাদের ব্যবস্থাপনাগুলো জনসমক্ষে তুলে ধরার জন্য রেসপেক্টিভ কোনো কর্মকর্তা আছেন কিনা সেটা আমরা জানি না। একটি যদিও সমস্যাটি অনেক বড়, এক লাইনে আসলে সমাধান আমাদের কারোরই দেওয়া সম্ভব না, তারপরেও বলতে চাই এই যে খালগুলোতে জলাধার যে 3%-এর কথা বলেছেন, সেখানে যদি আমি বাথটাব, কমোড, রিক্সা, ফ্যান যা আছে পৃথিবীর সমস্ত কিছু ফেলছি, তো আপনি আমি আমরাই ফেলছি, এই ফেলাটা কিভাবে বন্ধ করা যাবে? নাগরিক সচেতনতা কবে আর তৈরি হবে? বিপরীত দিকে যারা আসলে এটা রক্ষণাবেক্ষণ করবে তারাও তো বছরে 1-2 বার শো অফ করার জন্য পরিষ্কার করে থাকে, তাও মিডিয়া ডেকে, তাদেরই বা দায়িত্ববোধ কবে জাগ্রত হবে? ভাই, আমার যেটি মনে হয় যে আমি একটু আগে বলেছিলাম যে এটার জন্য যতগুলো দায়ী, এর মধ্যে একটা হলো নাগরিকদের অসচেতনতা। আমার ঘর পরিষ্কার রাখছি, কিন্তু পরিষ্কার করতে গিয়ে আমি অন্যের জন্য সমস্যা তৈরি করে ফেলছি, সেটা আমরা বুঝি না। তবে এটি তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই অভ্যাসটা একদিনে মানুষের যাবে না। ফলে ওই যে আপনি যখন সংকটটা তৈরি হয় তখন আমরা এইগুলো থেকে উত্তরণের জন্য চেষ্টা করি। যেটা ঢাকা সিটি কর্পোরেশন একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছে, আমাদের কাছে আমার কাছে খুব অভিনব মনে হয়েছে, এবং জনসচেতনতা তৈরিতে এটা একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু আমরা মনে করি যে একটা কনস্ট্যান্ট মনিটরিং যারা দায়িত্বশীল আছেন তারা, নাগরিকরা তো করবেন, নাগরিকদেরকেও উদ্বুদ্ধকরণের জন্য, সচেতন করার জন্য। কারণ একটা শহরে সব ধরনের নাগরিক থাকে, আমি আপনি যে ধরনের চিন্তা করি এর বাইরেও কিন্তু একটা নাগরিক। আমি বাকি আসলে কি করা যেতে পারে, বাকিটা রেজওয়ানুল হক রাজার কাছ থেকে শুনতে চাইবো। না, প্রথমত তো যেটি আলোচনা হচ্ছিল ওই যে মানে খালে বা পুকুরে বা জলাশয় যেটুকু আছে সেখানে আমরা দেখলাম একটা রিক্সাও দেখলাম ওখান থেকে উদ্ধার করা হচ্ছে। মানে ভাবা যায় যে আমরা কতখানি ইরেসপন্সিবল হয়ে গেছি। লেপ তোশক, বালিশ তো আছে, সুটকেস, তারপরে এখন রিক্সাও পাওয়া যাচ্ছে সেখানে। তো এইটি আসলে যে জায়গায় পৌঁছেছে এখান থেকে পরিত্রাণ পাওয়া বা আমাদের এই স্বভাব দূর করা খুব কঠিন বলে আমার কাছে মনে হয়। এখন উত্তর সিটি কর্পোরেশন এই প্রদর্শনী যেটা করছে, আমার কাছে এটা হ্যাঁ ঠিক আছে, অভিনব। আমি প্রফেসর সিদ্দিকের সঙ্গে একমত। এটা দেখে যদি আমরা কিছুটা শিখি বা লজ্জা পাই, সেটার জন্য লজ্জা দেওয়াটাই বোধহয় এই প্রদর্শনীর একটা উদ্দেশ্য। যদিও আমাদের লজ্জা সরম অনেক কম, তাতে খুব একটা কাজ হবে কিনা আমি জানি না। তবে সিটি কর্পোরেশনের যে ধরনের আমার মনে হয় যে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, সেগুলো খুব কমই দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে প্রচন্ড তাপ ও প্রবাহ গেল, এরকম গরম তো আমরা অনেক কাল দেখি নাই, এবং মানুষের যে কষ্ট হয়েছে অবর্ণনীয়। এরপরে কি আমাদের, এবং এই সময় অনেক আলোচনা হচ্ছিল পরিবেশ, গাছ কাটা, পুকুর, জলাশয়, খাল ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি আশা করেছিলাম আমাদের দুই মেয়র তারা ঘোষণা দিবেন যে তারা আগামী 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে ঢাকা শহরে ধরেন 5টা বা 6টা পুকুর কাটা হবে, বা আমার 2 লাখ গাছ লাগানো হবে, বা খাল যেগুলো উদ্ধার করার কথা আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি, সেটার ব্যাপারে কিছু বললেও অ্যাটলিস্ট শান্তি লাগে। যদিও আলটিমেটলি কোনো কাজ হয় না, কিন্তু কিছু বললেও তো মনে হয় যে না, তারা একটা চেষ্টা করছেন বা তাদের মাথায় আছে জিনিসটা। কোন রকম কোনো আমরা করতে দেখলাম না দুই সিটি কর্পোরেশনের। আমরা কি পারি না চেষ্টা করলে ঢাকা শহরে কিছু পুকুর নতুন করে তো খনন করতে? আমরা যে 2-1টা খাল উদ্ধার যেগুলো ঢাকায় 40টারও বেশি খাল ছিল বলে আমরা শুনি, সেই খালগুলি কি আমরা 2-1টাও তো উদ্ধার করতে পারতাম না? শুধু গাছ লাগালেই হবে না, জলাশয় থাকতে হবে এবং উন্মুক্ত জায়গাও থাকতে হবে। আমরা এখন উন্নয়নের এমন এক নেশায় মেতেছি, সেখানে শুধু ভবন আর ভবন। এবং আমরা যে উন্মুক্ত জায়গা ছিল যেখানে ধরেন ঘাস ছিল, সেটাও কংক্রিটের নিচে চাপা পড়ে যাচ্ছে, এবং সব নালা ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। তো এইগুলোর দিকে খুব বেশি নজর নাই। তারপরও আরেকটা জিনিস বলি, দুটো শুনে আমি বিরতিতে যেতে চাইবো। মিরপুরের সাংবাদিক কলোনি আছে একটা, এখানে কালশির পাশে।
জি। এইটার সামনে, গেটের সামনে রাস্তায় মানে মাঝারি মানের বৃষ্টি হলেও মানে একদম হাঁটু পানি চাইতে বেশি জমে যেত। সেটা নিয়ে উত্তর সিটি কর্পোরেশন অনেক কাজ করেছে দেখেছি, রাস্তা উঁচু করেছে বা অন্যান্য পাশের একটা খাল আছে সেটা পরিষ্কার করেছে। জি। কিন্তু আজকে আমি দেখলাম ওই দিক দিয়ে আসার সময় সকালবেলা কোনো কাজ, মানে কোনো রেজাল্ট নাই। জি। ওই এবং আগের মতোই পানি রাজধানীর কিন্তু জমছে এমন এবং অনেক চলে এলাকা যাচ্ছে। আছে যেখানে স্থায়ী বর্ষাকালও লাগে না, স্থায়ীভাবেই জলাবদ্ধতা কিছু কিছু এলাকারও খবর কিন্তু আমরা পাই। আমরা আরো আলোচনা শুনবো, তবে একটি সেটাই। বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন রেজওয়ানুল হক রাজা এবং ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। চট্টগ্রামে যারা বৌদ্ধ ভিক্ষুরা যে অঞ্চলটিতে থাকেন, নন্দকানন বলে একটি তাদের যেখানে আছে, সেখানে আমরা সংবাদে দেখলাম, প্রতিবেদনে দেখলাম যে ভিক্ষুরা সাধারণত, আমি যদি ভুল না করে থাকি, অহিংসতায় বিশ্বাসী, শান্তিপূর্ণ মানুষ তারা, কিন্তু সেখানেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর পেছনের আসলে কারণ কি মনে হয় আপনার? আবারও আপনাকে ধন্যবাদ। আপনাদের সংবাদেই আমরা একটু আগে যেমনটা দেখছিলাম যে বৌদ্ধ মন্দিরে, নন্দনকাননের বৌদ্ধ মন্দিরে ভিক্ষুদের সাথে সমিতির নেতা, মানে বৌদ্ধ একটা সমিতি, সংঘ সমিতি, সেই সমিতির নেতাদের একটা মারামারির ঘটনা, সংঘর্ষের ঘটনা। এবং এই ঘটনাটি কিন্তু নতুন না, আপনাদের খবরের মধ্যেই যেটা শুনলাম, এবং আগেও আমরা জানতাম যে মার্চ মাসের প্রথম দিকে, প্রথম সপ্তাহের দিকে মনে হয় তাদের মধ্যে আবার এমন একটি সংঘাতের ঘটনা ঘটেছিল। এবং 2 মাস যেতে না যেতেই আবার এটা ঘটনাটি ঘটেছে। এটি আমাদের কাছে খুবই মানে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। এটা অবশ্যই আপনি যেটি বলেছিলেন যে বৌদ্ধ ভিক্ষু যারা আছেন তারা অহিংস হয়ে থাকেন, নির্বিবাদী হয়ে থাকেন, কিন্তু মানে নির্বিবাদী হওয়ার পরও তো তাদের, আমরা যেরকমটা দেখলাম, যারা আক্রমণ করেছেন বহিরাগত বা বাইরে থেকে আসছেন, মন্দিরের মধ্যেই তারা থাকেন, তারা কিন্তু মানে সশস্ত্র অবস্থায়, তাদের অভিযোগ হলো যে আক্রমণ করেছেন, বৌদ্ধ মূর্তিটাকে সরিয়ে তারা সেখানে দখল করেছেন, ভিক্ষুদের কক্ষ তছনছ করেছেন, অর্থ লুপাট করেছেন, ইত্যাদি ইত্যাদি। যেটাই হোক না কেন, আমার মনে হয় সেই এগুলোর সাথে কোনো ধর্মীয় আবেগ বা ধর্মীয় বিষয় এখানের সাথে জড়িত নয়। এখানে হলো এই মন্দিরগুলোকে ঘিরে যে অর্থনৈতিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো থাকে, আমার ধারণা আর কি, আমি যদিও এখনো নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু আমার ধারণা এইগুলো হচ্ছে এরই কিন্তু বহিঃপ্রকাশ। মানুষের মধ্যে এখন লোভ, লালসা ইত্যাদি যে রকম হারে মানুষের মধ্যে বেড়েছে, সেইটার মানে আপনি ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় ভিক্ষু বলেন, অন্যান্য ধর্মের কথা বলেন, সেখানে প্রত্যেক জায়গায় কিন্তু আমরা এরকম দেখছি। এবং নিজেদের মধ্যে যে আন্তঃকলহ, আন্তঃদ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের পিছনে কিন্তু এই কারণগুলোই বড় থাকে। তার মানে দ্বন্দ্বটার আসলে মূল লোভ যেটি বলছিলেন, সেটি হয়তো টাকা পয়সা কেন্দ্রিক হতে পারে, ক্ষমতা কেন্দ্রিক হতে পারে। আমি একেবারে সময়ের শেষের দিকে আমি রেজওয়ানুল হক রাজার কাছে তার পর্যবেক্ষণ কি বলে শুনে শেষ করব। অপ্রত্যাশিত। এই ভিডিওটা দেখে খুবই কষ্ট পেয়েছি যে কোনো বৌদ্ধ মন্দিরে এরকম ঘটনা ঘটতে পারে, এটা ভাবা যায় না। আর আমার কাছে মনে হয় যে এই ঘটনার পিছনে দুটো কারণ আছে। একটা অর্থনৈতিক, যেটি প্রফেসর সিদ্দিক বলছিলেন, আরেকটি হচ্ছে এই মন্দিরের নিয়ন্ত্রণ নেওয়া। এখন সমিতি ভার্সাস সংঘ, যেটা আমরা দেখলাম যে বৌদ্ধদের যে তাদের নিজস্ব মানে মন্দির যারা পরিচালনা করেন তারা, এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বই মূলত। অথবা কেউ দখল করতে চাইছে এই মন্দিরটি, এবং এই মন্দিরটি দখল করতে পারলে অর্থনৈতিক যে কর্মকাণ্ড হয় সেটা পুরো নিয়ন্ত্রণ নেওয়া যায়। মোট কথা এটাই। এটাও আমি তার সাথে, সিদ্দিক সাহেবের সাথে একমত। কোনো ধর্মীয় কারণ নাই এখানে, আছে হলো মানে পার্থিব লোভ লালসা এবং ক্ষমতার দ্বন্দ্ব। সেটি আমার কাছে মনে হয়েছে এটা, এবং খুবই দুঃখজনক। আমি মনে করি এই ব্যাপারটা কঠোরভাবে প্রশাসনের দেখা উচিত, যাতে একটা 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 কি বলে, ধর্মীয় উপাসনালয়, একটা ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়, এবং এটার বিরুদ্ধে শক্তভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের। জি, এবং এইটার সুষ্ঠু যদি সমাধানের দিকে না যায়, তখন তো আসলে এই ধরনের দ্বন্দ্বের জেরে মাঝখানে তৃতীয় পক্ষরাও অনেক সময় সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে। হ্যাঁ, নিশ্চয়ই। তৃতীয় পক্ষ সবসময় এই সুযোগটা নিতে চায়, এবং এটি আবার ছড়িয়েও পড়তে পারে। এটা এরকম এরকম আশঙ্কা একেবারে আমরা উড়িয়ে দিতে পারি না। সুতরাং এটা খুবই দ্রুত এটার সমাধান করা উচিত, এবং যেটা ন্যায্য সেটাই করতে জি। প্রশাসনের উচিত সেই ব্যবস্থাটা করা। জি, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, শেষ কোনো লাইন যুক্ত করতে চান কিনা এই বিষয়ে? ওই লাইনটাই আমার বেশি বেশি করে যুক্ত হওয়া, যে আসলে এই মন্দিরগুলোকে কেন্দ্র করে অর্থনৈতিক কার্যক্রমের বাইরে এরকম হয়, মন্দিরের অধীনে অনেক জায়গা থাকে, চট্টগ্রাম শহরের মতো এরকম একটা নন্দনকাননের মতো জায়গায়, সেখানে যদি মন্দিরের দোকানপাট থাকে অনেক সময় পরিচালনার জন্য, এই সব বিষয়গুলো
একটা পক্ষ হয়তো নিয়ন্ত্রণে নিয়ে তাদের এই যে স্বার্থটা চরিতার্থ করার জন্য এই ধরনের প্রচেষ্টা তারা চলছে। এটি আমি শুধুমাত্র যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করবে তাই না, জি বৌদ্ধদের কিন্তু শীর্ষ সংগঠনও আছে, জি কেন্দ্রীয় তাদের মানে একটা সংগঠনও আছে এবং তাদেরও জি এখানে হস্তক্ষেপ করা উচিত। জি। এটা আমরা সবারই আসলে এই জায়গাটিতে স্থিতিশীলতা বা শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য জোরালো ভূমিকা রাখা উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকের আলোচনায় যুক্ত হবার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিবিসির সঙ্গেই থাকুন।